তিতলি পা টিপে টিপে দরজার সম্মুখে দাঁড়িয়ে বড্ড সতর্কতায় রুমের ভেতরে উকি দিল। বাপের বাড়ি যাওয়ার জন্য শাশুড়ির হাতে শাড়ি পরে সেজে গুজে এসেছে। এর মাঝে আরও কয়েকবার রুমে আসলেও তখন ফারাজ বাড়িতে ছিল না, দুপুরে কোথায়ও বেরিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে সে ড্রয়িং রুমে ফারাজের কণ্ঠ শুনেছে। তাহলে এখন রুমে দেখছে না কেন? ফারাজকে রুমে না দেখে তিতলি আনন্দ সমেত নাচতে নাচতে ভেতরে ঢুকলো। ব্যাগে নিজের পার্সোনাল জিনিসপত্র গুছিয়ে ঠোঁট উল্টে আনমনে বিড়বিড় করে বলল, নিজের তোয়ালে খুলে পড়ে গেছে, সব মনে হচ্ছে আমার দোষ। আমার কেমন করে তাকায়, আমি যেন ওনার দেওয়ালে টেনে খুলে নিয়েছি। ভাল্য কোথাকার বলে পিছনে ফিরতেই চমকে উঠল তিতলি। একদম সম্মুখে দাঁড়িয়ে আছে ফারাজ। তিতলি যত তত নুইয়ে গেল, ভয়ে প্রাণ শুকিয়ে যাওয়ার জোগাড় বেচারির। চোরা চোখে একবার তাকাতে গিয়ে নাগাল পেল ফারাজের শক্ত চিবুকের। তিতলি দুরু দুরু চিত্তে পাশ কাটিয়ে যেতে চাইল। গুনে গুনে মাত্র একখানা কদম বাড়ালো সপ্তদশী, আর অমনি পেছন থেকে তার নরম তুলতুলে হাতের কবজিতে টান পড়ল ভীষণ। তিতলি থমকায়, ভয়ে ভয়ে শুকনো ঢোক কিনল অলক্ষ্যে। মনে মনে আল্লাহ আল্লাহ করে নিজের হাত টানাটানি করা শুরু করলো। ফারাজ হাতের বাঁধন আরও দৃঢ় করল। রাগ তত্তর করে বাড়ল। এক ঝটকায় বউকে নিজের সামনে এনে দাঁড় করালো তক্ষুনি। তিতলি চোখ খিচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। ফারাজ বা হাতে তিতলির কোমর পেঁচিয়ে এনে নিজের সাথে চেপে ধরে। ডান হাতে তিতলির নরম চোয়ালখানা উঁচু করে কিছুক্ষণ অমত্ত চেয়ে রইল সে। পরপরই শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সমস্যা কি তোমার? বারবার আমার কথার অবাধ্য হচ্ছ কোন সাহসে? ভয় লাগে না তোমার? তিতলির বুক কেঁপে উঠল থরথর করে। ওই সময় তো খোঁচা মারা কথা শুনে পালিয়েছে। সে কি ইচ্ছে করে শুনিয়েছে? যা হওয়ার হোক। এমনিতে তো এখন ভাল্লুকের সাথেই তাকে বাপের বাড়ি যেতে হবে। কামড় দিয়ে দৌড় দিলে পরে যদি যেতে না দেয়, তাই কাঁপা কাঁপা গলায় শুধায়, আমার লজ্জা লজ্জা লাগছে আপনার সামনে দাঁড়াতে। তাই আপনার বুঝি লজ্জা করে না? ফারাজের কপাল কুঁচকে গেল এমন কথা শুনে। জিভের টকায় গাল ঠেলে দৃষ্টি করল তীক্ষ্ণ। পরক্ষণেই তিতলির কোমর ছেড়ে দিয়ে এবার চেপে ধরল কোমল দুই বাহু। অসামান্য পায়ের গতিতে তক্ষুনি পাশের দেয়ালের সাথে চেপে ধরল। বড্ড শক্ত করে ধরেছে। তিতলি ব্যথা পেল, তাও চুপ করে রইল। ফারাজ সামান্য ঝুঁকে এসে বাঁকা কণ্ঠে বলল, আমার জানা মতে লজ্জা বলতে এমন কোনো ওয়ার্ড এখনও আমার ডিকশনারিতে আসেনি। কজ তুমি আমার বিয়ে করা বউ। আমার সামনে তুমি ছিলে, অন্য কেউ তো ছিল বলে আমার মনে হচ্ছে না। তিতলির বুক ধুকপুক করছে। এবারও আগের মতো নিষ্পাপ জবাব দিলে, আপনার কোনো লজ্জা নাই থাকতে পারে, আমার আমার অনেক লজ্জা লাগে। তিতলির কথা শেষ হওয়ার পরপরই ফারাজ কপট রাগ দেখিয়ে হিসিয়ে শুধালো, এত লজ্জা কই থেকে আসে তোমার যে আমার সামনে দাঁড়ানো যাবে না? ফার্দার রুমে আসার আগে তোমার সব লজ্জা বাইরে রেখে তারপরে আসবে, নয়তো তোমার কোনো লজ্জার ধার ধারবো না আমি। তিতলি নিশ্চুপ। ফারাজ বলল, কলেজে যখন আমার পেছনে পেছনে ঘুরছিলে তখন লজ্জা করেনি? তিতলি দাঁত দিয়ে নিচে ঠোঁট ঈষৎ কামড়ে ধরল। এবার জেদ ধরে রেখে নিচু কণ্ঠে স্বীকারোক্তি দিল, না করেনি। আপনাকে আমি ভালোবাসি তাই করেছি। সব সময় আমি আপনার পেছনে ঘুরব, তাতে আপনার কি? বলে তিতলি ফারাজের হাত দুটো সরাতে চাইল নিজের বাহু থেকে। ফারাজের সুদর্শন মুখের ধারালো নেত্রদয় কেমন গভীরভাবে তাকিয়ে আছে তার দিকে। এভাবে তাকাচ্ছে কেন? সে শুকনো ঠোক গিলল, ভয় পেয়ে চোখ মুখ খিচে বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। ফারাজ সেই কথা আদৌ শুনল কি না কে জানে। তিতলির মুখে গভীর দৃষ্টিতে তাকিয়ে মাথাটা সামান্য নিচু করে নিজের মুখ এগিয়ে আনলো মুখের একদম কাছে। ফারাজের নেওয়া প্রতিটা উষ্ণ নিঃশ্বাস যতবার তিতলির মুখে পড়ছে ততবার সেই চোখজোড়া খিচে বন্ধ করে নিচ্ছে। সে হাঁসফাঁস করে দুহাতে ফারাজের বুক চেপে সরাতে চাইল, কিন্তু বালাই শার্ট পাহাড় সমবলিষ্ঠ পুরুষ তো সরলই না, উল্টো তিতলির নরম গালে নিজের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালখানা আলতো করে ছোয়ালো। তিতলি হালকা ব্যথা পায় দাড়ির খোঁচাতে, কেঁপে উঠে সমস্ত কাপা দেহ। ফারাজ নিজের নাক গাল ঘষছে তিতলির পুরো মুখে। তা ধীরে ধীরে নেমে এলো গলায়। তারপরে গলায় নরম কিছু স্পর্শে তিতলি থরথর করে কেঁপে উঠল। ফারাজের পুরুষালী নরম ঠোঁটের বিচরণে তিতলির নিঃশ্বাস আটকে নিল। হাঁসফাঁস করে কোনো রকমে বলল,
ছাড়ুন প্লিজ। ফারাজ তখন নিজের কাজে ব্যস্ত। ডিস্টার্ব পেয়ে গলায় মুখ গুজে রেখে বলল, সবসময় ছাড়ুন ছাড়ুন বললে ধরবো কখন বেয়াদব? নির্লজ্জ বলতে পেরেছ? এখন সহ্য করো আমায়। লেট মি ডু মাই ওয়ার্ক। বলেই ফারাজ আচমকা তিতলির ঘাড়ের বড্ড কাছে মুখ নিয়ে কামড় বসিয়ে দিল। কামড়টা জোরে ছিল না, তবে তিতলি ব্যথা পেল। নাক মুখ কুচকে মুখ ফসকে বেরিয়ে এলো। আহ! বেয়াদব বউকে এমন আওয়াজ করতে দেখে ফারাজ ঘাট থেকে মুখ তুলে দুষ্ট কণ্ঠে ফিসফিসিয়ে বলল, নেগেটিভ আওয়াজ করছো কেন? আমি তো এখনো কিছুই করিনি। তিতলি সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে বলল, আপনি আপনি আমাকে কামড় দিয়েছেন কেন? এটা তোমার শাস্তি, আমার কথা না শোনার, বারবার অবাধ্য হওয়ার। তিতলি চুপ করে রইল। ফারাজ ভ্রু কুচকে বলল, ব্যথা পেয়েছ? তিতলি তেরা জবাব দিল, না, আরাম পেয়েছি। ফারাজ তিতলির তেরা কথায় বিরক্ত হয়ে তৎক্ষণাৎ হাতের জোর বাড়ালো। এবার ঠোঁটের কাছে মুখ এগিয়ে আনতে হঠাৎ দরজার কাছ থেকে পায়ের আওয়াজ আসে। ফারাজ সাথে সাথেই তিতলিকে ছেড়ে দেয়। ছকিনা খাতুন বুড়ো মানুষ, চোখে কম দেখলেও কিছু আন্দাজ করেছেন। তিতলি ছাড়া পেয়ে লজ্জায় মাথা নিচু করে তক্ষণই দৌড় দিল। ছকিনা খাতুন পান চিবোতে চিবোতে নাত বউয়ের যাওয়া দেখে নাতিকে রসিকতা করে বললেন, নাত বউটা কি শরম পাইল? আমার এখন আইয়া পড়া ঠিক হয় নাই, দরজা কেন লাগাইয়া রাখবি না? তুই এখনও দাঁড়াই আছিস কেন? শ্বশুর বাড়িতে কি রাইতে চাইবি নে? ফারাজ কপাল কুঁচকে তাকায় নানির দিকে। অসময় রসিকতা মোটেও পছন্দ হলো না। তার সবে মাত্র জাগ্রত হওয়া ফিলিংসটা দিয়ে বউকে কাবু করতে চেয়েছিল। অনেকটা সফলও হয়েছিল, কিন্তু হঠাৎ করে নানির এন্ট্রিটা তার উঠতি রাগের কারণ হলো। দরজাটা লাগিয়ে রাখলে আজ আরেকটু সময় নিয়ে এই বউকে নির্লজ্জতা কাকে বলে বোঝাতো না সে। এখন তো সবে শুরু, এই বউকে সে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে না? প্রতিদিন একটা একটা করে বোঝাবে তার নির্লজ্জতা। নানির কথা শুনে তৎক্ষণাৎ রুম থেকে ধূপধা পা ফেলে বেরিয়ে আসলো। ঘড়িতে সন্ধ্যা 6টা। শেখ বাড়ির একমাত্র আদরের মেয়ে সহ বাড়ির জামাই আসবে, সে আনন্দে বাড়িতে অনেক তোড়জোড় চলছে। আলিয়া শেখ মেয়ের পছন্দের সব খাবার রান্না করেছেন, সাথে জামাই আদরের সব আইটেম তো আছেই। ড্রয়িং রুমে রমরমা আড্ডার শেষ নেই। তিতলি আসবে শুনে তিতলির খালা ঈশা বেগম এসেছে আজ। বিয়ের সময় আসতে পারেনি, কারণ তিনি বিদেশ ছিলেন স্বামীর সাথে। ড্রয়িং রুমে বসে আছেন ফরিদা বানু। আলিয়া শেখ আর তিতলির খালা ঈশা বেগম কিচেনের নাস্তা পানি তৈরি করছেন। ফরিদা বানু ছেলেকে যেতে দেখে বললেন, নাতিন এখনও আইতাসে না কেন? ফোন কইরা দেখ তো। আজকা যদি নাত জামাই নাতনিরে নিয়া না আইয়ে সোজা আমি গিয়া নাতনিরে লইয়া আমু। তৌসিফ শেখ বাইরে যাচ্ছিলেন, মায়ের কথা শুনে বললেন, আসতেছে আম্মা, আমি ফোন করে কথা বলেছি জামাইয়ের সাথে, মনে হয় চলেও এসেছে, আমি বাইরে গিয়ে দেখতেছি। বলেই তৌসিফ শেখ সদর দরজা পেরিয়ে বাইরে গেলেন। শেখ বাড়ির মেইন গেটে গাড়ি থামতেই তিতলির সাথে সাথেই নেমে গেল। খুশিতে তার তর্স হয়েছে না। বাবাকে গাড়ির ভেতর থেকে দেখেই চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল তার। ফারাজকে রেখেই দৌড়ে বাবার কাছে গিয়ে আগে আগে খুশিতে বলল, কেমন আছো আপু? তৌসিফ শেখ পরম আদরে মেয়ের মাথায় হাত রাখলেন। মেয়েটাকে কতটা ভালোবাসেন তিনি। মেয়ের কথা শুনে বুকটা ভরে গেল। মনে হলো অনেক দিন পর মেয়ের মাথায় এভাবে হাত রেখেছেন। আজকাল বাড়িতে আর ওনার ভালো লাগে না। মেয়েকে চোখের সামনে দেখে মনে হয় এই তো এখন খেতে আসবে, আপু আপু বলে এটা সেটা আবদার করবে, কিন্তু না, কেউ কিছু বলে না। মন খারাপ করে তখন রুমে চলে গিয়ে মেয়েকে ফোন করেন। ফোনে কথা বললেও মন ভরে না। স্নেহমাখা হাত দুটো মেয়ের মাথায় বুলিয়ে দিয়ে আদরে গলায় বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আম্মু? বাবার স্পর্শ পেয়ে তিতলির চোখ ভিজে উঠেছে। মুখ ফুলিয়ে বলল, ভালো আপু, তোমাকে অনেক মনে পড়েছে আব্বু, আমি অনেক দিন থাকবো, যাব না। আমারও তোমাকে অনেক মনে পড়েছে আম্মু, তোমার যতদিন মন চায় ততদিন থাকবা, ঠিক আছে? তিতলি দুপাশে মাথা তুলিয়ে আর চোখে ফারাজের দিকে তাকিয়ে মুখ পাকালো। নিজের বাড়ি এসে এখন আর ফারাজকে পাত্তা দিচ্ছে না। দৌড়ে বাড়ির ভেতরেই ঢুকে গেল। ফারাজ খান এগিয়ে শ্বশুরের সাথে কৌশল বিনিময় করল। শ্বশুর বাড়িতে আসতে যত কিছু লাগে সব নিয়ে এসেছে, ফলমূল মিষ্টি যা যা লাগে সব।
তিতলি ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে কথা বলল। আলেয়া শেখ মেয়েকে জড়িয়ে কেঁদে দিলেন প্রায়। ফরিদা বানু নাতিনকে বললেন, কী রে নাচ জামাই, কই তুই একলা কা? তিতলি দাদুর কথা শুনে বলল, পাই রে দাদু। একলগে আইবি না, নাচ জামাই লজ্জা পাইতো না এখন? তিতলির মনে পড়ল ফারাজ তাকে বলেছে আমার কোনো লজ্জা নেই, তাই দাদুকে বলল, উনি বলেছেন ওনার কোনো লজ্জা নেই দাদু, বলে উপরে চলে গেল। বিয়ে হয়ে গেছে এমনও কোনো ভাব ওর মধ্যে নেই। আলিয়া শেখ মেয়ের যাওয়া দেখে বললেন, মেয়েটা এখনও বড় হইল না, সাল চলন সব আগের মতোই, কে জানে শ্বশুর বাড়িতে কী কী অঘটন করেছে। ফারাজ শ্বশুরবাড়ির সাথে ড্রয়িং রুমে এসে সবার সাথে নতুন জামাইয়ের মতন কথা বলে। এখন সোফায় বসেছেন। ডাইনিং টেবিলে হরেক রকমের নাস্তা, পানি, মিষ্টি, ফলমূল দিয়ে ভরা। ফরিদা বানু নাচ জামাইকে বললেন, নাচ জামাই আইও, আমরা একলগে গপ্প করি। ফারাজ মোবাইল স্ক্রিন থেকে চোখ তুলে পাশ ফিরে তাকালো। বৃদ্ধ মহিলাটা তার সাথে গল্প করবে? যেমন নাতিন তেমন দাদি, সেটা সে বিয়ের দিন থেকেই টের পেয়েছে। কিছু না বললে খারাপ দেখায়, তাই সে সম্মতি জানাতেই ফরিদা বানু আস্তে করে বললেন, মোর নাতিন কেমন নাচ জামাই? ফারাজের শৈলপ্রান্ত বেঁকে গেল এমন কথায়। গম্ভীর স্বরে বললে, আলহামদুলিল্লাহ, আপনার নাতিন লাখে একটা। ফরিদা বানু খুশি হলেন। মনে করিয়ে দিয়ে ফের বললেন, আগে কইছিলাম না আমার নাতিন লাখে একটা? দেখলা কিভাবে মিল্লা গেল? তোমার দাদা শ্বশুরও দেখতে তোমার লাখান ছিল, মাস্টারি করত। তাদের কথার মাঝেই তুষার আসলো তখন। অয়নকে সাথে করে এনেছে। রাতে এখানে থাকবে অয়ন। ফারাজ ভাইকে দেখেই তুষার ও অয়ন দুজনেই সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ফারাজ ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তুষার ভদ্রতায় গম্ভীর মুখ সুরে বলল, এই তো ভালো। অয়ন পাশ ফিরে ফিসফিস করে বলল, আরে শালা, এখনো ফারাজ ভাই ভাই করে ডাকছিস? তোর ছোট বোনের জামাই, নাম ধরে ডাক। তুষার অয়নকে উত্তরে বলল, একটা বললেই তো হয়েছে, ফারাজ ভাই বয়সে আমার বড় হয় শালা। বয়স বা ছোট বোনের জামাই সেটা ম্যাটার করে না, না সম্মান সব চাইতে বেশি ম্যাটার করে। ছোট বড় বলে কথা নেই। অয়ন তুষারের দিকে তাকিয়ে বলল, বুঝলাম। তুষার ফারাজ ভাইকে বলল, আপনি বসেন ফারাজ ভাই, আমি উপর থেকে চেঞ্জ হয়ে আসি। তুষার চলে যেতেই তৌসিফ শেখ মেয়ের জামাইয়ের পাশে বসে বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করলেন। তিতলি শাড়ি চেঞ্জ করে এমব্রয়ডারি গোল জামা পরে গলায় ওড়না জড়িয়েছে। ওসব শাড়ি পরে থাকা যায় না, সে তো পরতেই পারে না। কেউ পরিয়ে দিলেও 1 ঘন্টা পর কীভাবে যেন সব কুচি খুলে যায়। রুম থেকে বেরিয়ে ভাইয়ার রুম দিতে গিয়ে যেতে দরজা খোলা দেখে ভেতরে উকি দিয়ে দেখল রুমে অয়ন বসে আছে। অয়ন তিতলিকে লক্ষ্য করে চোখ নামিয়ে নেয়, না না দেখার মতো করে পা দোলাতে থাকে। তিতলি ভেতরে ঢুকে অয়নকে বলল, অয়ন ভাইয়া তুমি কখন এসেছো? অয়ন আর চোখে তিতলির দিকে তাকায়, মুচকি হেসে বলল, এখন আসলাম। তো কেমন আছেন ভাবি? তিতলি লজ্জায় মুখ লাল করে নিল ভাবি ডাক শুনে। নিজেকে ফারাইজের বউ বউ লাগে, এমনিতে তো বউ, তবে ভাবি ডাক শুনলে কেমন যেন লাগে তার। পরক্ষণেই বলল, ভালো আছি ভাইয়া। তুষার ভাইয়া কই? ওয়াশরুমে গোসল করছে। আসার পথে প্রেমিকার সাথে কথা বলতে বলতে ময়লার ডাস্টবিনে পড়ে গেছে। তিতলি অয়নের কথা শুনে চেঁচিয়ে বলল, কি? কার সাথে প্রেম করছে? প্রেম করছে না, শুধু বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। তিতলির জানা মতে তার ভাইয়ের কারোর সাথে কখনো প্রেমের সম্পর্ক ছিল না। এখন এসব শুনে অবিশ্বাস নিয়ে বলল, সত্যি? কার সাথে একটু বলেন না অয়ন ভাইয়া। পেছন থেকে তুষার বেরিয়ে এলো। ওয়াশরুম থেকে প্যান্ট গেঞ্জি পরে বের হয়েছে। তোয়ালে দিয়ে মাথার ভিজা চুল মুছতে মুছতে পেছন থেকে তিতলির মাথায় টোকা দিয়ে বলল, তুই জেনে কি করবি? তিতলি পিছন ফিরে ভাইকে বলল, বাহ রে, আমার ভাইয়াটা কার প্রেমে পড়ে ডাস্টবিনে পড়েছে সেটা আমি জানতে চাইবো না? দেখি সে মেয়ের বাড়ি, চলো 2টা কথা শুনিয়ে আসি গিয়ে। অয়ন চোখ বড় বড় করে ফেলল, তবে তুষারের মুখে বিন্দু মাত্র পরিবর্তন দেখা গেল না। সে আগের মতোই বলল, বেশি বুড়ি হয়ে গেছিস তিতলি। তিতলি নাক ফুলিয়ে বলল, আমাকে বুড়ি না, তুমি 100 বছরের বুড়া ভাইয়া। আমি এখন নিচে গিয়ে আব্বুকে নালিশ দেব, তুমি প্রেম করো, বলে তিতলি বেরিয়ে গেল। এর ভেতরে আরও একদিন কেটে গেছে।
তিতলি এখনও বাবার বাড়িতেই। ফারাজ প্রথম রাত থাকতে পারেনি। আফজাল খানের প্রেশার বেড়েছিল সেদিন রাতে। তাকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছে অনেক রাতে, তাই আসতে পারেনি। কিন্তু আজকে আসার কথা, এখনও আসছে না কেন? রাত এখন 9টা। তিতলি লেডিস গেঞ্জি পরে বিছানায় কোলবালিশ জড়িয়ে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। এটা তার আগের ফোন। বিয়ের পর ফারাজ ফোন একটা কিনে দিলেও সেটাই ফেসবুক অ্যাকাউন্ট খোলেনি। ফারাজকে 2বার কল করেছে, একবার রিসিভ করেনি, ফোন বিজি দেখাচ্ছে। মেসেজও সিন করে রিপ্লাই করেনি। কেন ফোন রিসিভ করেনি, মেসেজ দেয়নি, তাই তার কিশোরী মনে প্রচণ্ড অভিমান জমেছে, চোখ ভিজে এসেছে। তখন নিধির কল এলো। তিতলি ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে নিধি বলল, কি খবর বেবি? ভালো নাই। দুলা ভাই থুক্কু, ফারাজ স্যার কোথায়? আমি কি জানি? তুই জানবি না, তার কে জানবে? কতটুকু ঘায়েল করতে পেরেছিস? পুরুষ মানুষ কিন্তু চুম্বকের মতো। দুলাভাই তোকে এখনও কিছু না করে থাকে, তাহলে সিস্টেমের সমস্যা আছে। কল রাখ নিধি, আজকে আমার মন ভালো নেই। বলেই তিতলি ফোন কেটে দিল। তিতলি ফেসবুকে আবার ঢুকে ফারাজের আইডিতে ঢুকলো। অ্যাক্টিভ দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপে তার কল রিসিভ করছে না। তিতলির হঠাৎ মনে পড়ল ফেক আইডির কথা। কিছু একটা ভেবে ফেক আইডি লগ ইন করলো। ভাল্লুককে মেসেজ দেবে, তাকে তো চিনে না, একটু পরীক্ষা করে দেখা যাক। অনেক ভেবে চিনতে লিখলো, শুনলাম আপনি বিয়ে করে ফেলেছেন। হাউ ডেয়ার ইউ! আমার ফিউচারে আলু পটলের বাপ হয়ে অন্য একটা মেয়ে বিয়ে করলেন? থাক, ব্যাপার না। আপনার বিবাহিত জীবন কেমন চলছে শুনি? বউ কি রোজ ছাড়ি দেয়? মেয়ে আমার মতো কিউট তো? পাশে 2টা দুঃখের ইমোজি দিয়ে সেন্ড করে দিল। ফারাজ খান শ্বশুরবাড়ির গেটে নিজের বাইক থামিয়ে আফজাল খানের সাথে কী নিয়ে যেন কথা বলে ফোন ডাকতেই হঠাৎ নোটিফিকেশানে বেজে উঠেছে দেখে ভ্রু কুঁচকে এক নজরে পুরো মেসেজ পড়ল। সহসা যুবক ঠোঁটের কোণ বেঁকিয়ে ক্রূর হাসল। ভেতরে যেতে যেতে ব্যস্ত হাতে টাইপ করে লিখল, আলহামদুলিল্লাহ, বিবাহিত জীবনে আপনার কার্বন কপি একটা বেয়াদব বউ পেয়েছি। এখন তার কাছেই যাচ্ছি 2 গালে 2 থাপ্পড় দিতে। পরে কথা হবে অচেনা বউ। তিতলি মোবাইল নিয়ে বসেই ছিল, ভেবেছিল কোনো মেসেজ আসবে না, কিন্তু এখন টুং করে মেসেজের শব্দ হয়ে সে দেখল ফারাজের মেসেজ। তিতলি চোখ পিটপিট করলো বিস্ময়ে, নাক টানলো, কোটর সব ভরে উঠেছে। অভিমান হলো তার। অনুরাগের পাহাড় এত উঁচু হলো যে সব ছেড়ে ছুড়ে বেদুইন হতে মন চাইল। তার কল রিসিভ করে না, মেসেজ সিন করে রিপ্লাই দেয় না। এখন ফেক আইডি থেকে মেসেজ দিতেই সাথে সাথে রিপ্লাই দিল। না জানি আর কত মেয়ের সাথে কথা বলে, আবার অন্য মেয়ের কাছে গিয়ে বলে সে বেয়াদব। বিছানা থেকে নেমে ড্রয়ার থেকে ইঞ্জেকশন নিয়ে বসে থাকলো। মনে মনে বিড়বিড় করে বলল, আজকে আসুক, এই ইঞ্জেকশন দিয়ে আমি ছাড়া মনের সিন্ধুকে আর কয়টা বেটি আছে সব একটা একটা বের করব। আজকে আসুক, এই ইঞ্জেকশন দিয়ে আমি ছাড়া মনের সিন্ধুকে আর যেই কটা বেটি আছে সব একটা একটা করে বের করে নেব। বিড়বিড় করে তিতলি সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি শুরু করলো। বুকের ভেতর দাউ দাউ করে চলছে, ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কের মধ্যে। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে চাইছে না, জানতে চাই না, ভাবতে চাই না। সে শুধু জানে ফারাজ তাকে কেন কল করলো না সারাদিনে। সে দিলেও ধরেনি, আর যখনই ফেক আইডি থেকে মেসেজ দিল সাথে সাথে রিপ্লাই। আবার বলে তাকে থাপ্পড় দিতে আসছে এখন। তিতলির হাত জোড়া নিজের নরম দোকালে চলে গেল। সত্যি কি তাকে মারবে? মারলে সেও মারবে, সে ভয় পাবে না একদম। শেষমেশ আবার বিছানায় এসে বসলো। কেটে কেটে ভাসিয়ে ফেলেছে। একসময় নাকের পানির জ্বালায় উঠে টিস্যু নিয়ে আসলো। আমতা আমতা করে বলল, কান্না করেও শান্তি নেই। আচমকা দরজায় টোকা দিল কেউ। তিতলি নিজের দুঃখে বাঁচে না, এখন সে রুম থেকে বেরোতে পারবে না। বিছানায় বসে থেকেই তিতলি নাক টেনে বলল, আমি ঘুমিয়ে গেছি আম্মু, উঠতে পারবো না। আবার দরজা ধাক্কালেন কেউ। শোনা গেল ফরিদা বানুর কণ্ঠ, দেখি দরজা খোল, নাচ জামাই আইসে, পরে ঘুম যাইতে পারবি। তিতলি বসা থেকে দাঁড়িয়ে বলল দাদুর কথা শুনে। অভিমানে বুক কেঁপে উঠল সপ্তদশীর। নাচ জামাই আসুক, রাত জামাই আসুক, না হলে নদীতে ভাসুক, সে দরজা খুলবে না। অচেনা বউয়ের কাছে যাক, আমার কি। দরজার কাছে গিয়েও আবার ফিরে এসেছে। গলা ছেড়ে দিয়ে বলল, তো আমি কি করব? গেস্ট রুমে পাঠিয়ে দাও। ফরিদা বানু এবার নাচ জামাইয়ের দিকে তাকালেন।
পাশে দাঁড়িয়ে আছে। নাতিনের কথা শুনে কী ভাবছে কে জানে। নাতিনকে আবার বললেন, এগিন কি কস, নাচ জামাই গেস্ট রুমে থাকতে চাইবো কেন? তিতলি বিছানায় বসে পা দোলাতে থাকে। আজকে যেভাবেই হোক ইঞ্জেকশনটা বুক বরাবর পুশ করে দেবে। কিভাবে কি করবে সব বুদ্ধি খাটিয়ে ভাবলো। আবারও একইভাবে উত্তর দিল, মেহমানরা তো গেস্ট রুমেই থাকে দাদু। ফারাজ খান দরজার বাইরে দাঁড়িয়ে আছেন ফরিদা বানুর সাথে। কাল আসলেও উপরে ওঠা হয়নি, তাই তিতলির রুম কোনটা সেটাই অবগত নয়। ফারাজের রাগ হচ্ছে তিতলির কথা শুনে। হাতজোড়া মুষ্টিবদ্ধ হয়েছে তার আগমনে, তার আনুমনে। তাও অনেকটা শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার সুদর্শন গম্ভীর মুখখানা আরও গম্ভীর হয়েছে এবার। ফরিদা বানু নাতজামাইকে বললেন, নাতিনের কথায় কিছু মনে কইরো না নাতজামাই, নাতিন মনে হইতাছে ঘুমের ঘরে আবল তাবল বকতেছে। ফারাজের চিবুক শক্ত, কত যে ঘুম যাচ্ছে সে খুব ভালো করেই জানে। ইচ্ছে করে এইসব বলছে, শুধু দরজাটা খুলুক, তারপর জন্মের ঘুম পাড়াবে সে। দাদি শাশুড়ির কথা শুনে ভদ্রতা দেখিয়ে গভীর স্বরে বলল, কিছু মনে করার নেই। তিতলি রুমে বসে বসে শুনল সব, মুখ ভেঙে নিজেও বলল, কিছু মনে করার নেই। কিছু মনে কেন করবে? সে দরজা না খুললে তো উনি আরও খুশি, চলে যাবেন। তিতলি এবার উঠে এলো দরজার কাছে, হাতের ইঞ্জেকশনটা পেছনে লুকিয়ে রেখেছে। দরজা ছিটকানি খুলতে গিয়ে হাত কাঁপছে তার। দরজা খুলে দিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকলো। ফরিদা বানু নাতজামাইকে হাসি মুখে বলল, ঢইকা পড়ো নাতজামাই, আমি যাই তাহলে। ফরিদা বানু চলে গেলেন। ফারাজ রুমের ভিতরে ঢুকে পুরো রুমে একবার নজর বোলালো। বিছানার চাদরের অবস্থা বেগতিক, কোলবালিশ মেঝেতে পড়ে আছে। মনে হচ্ছে এখনই রুমের ভিতরে কোনো ছোটোখাটো যুদ্ধ হয়েছে। বেয়াদব বউটাকে দেখছে না কেন? হঠাৎ দরজার আড়ালে তিতলির ফর্সা পা দুটো দেখল। সহসা ধারালো দাঁতের স্পর্শে নিজের নিম্নাংশের ঠোঁটখানা পিষ্ট করল যুবক। দরজাটা সশব্দে লাগিয়ে দিয়ে নজরবন্দি করল তিতলির দিকে। কাঁদতে কাঁদতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তদশীর সরু নাকের ডগাটা। ঠোঁট ফুলে কলা গাছ, ফুলছে নাক, যেন কেঁদে উঠবে। অশ্রুসিক্ত নয়নে মেঝেতে তাকিয়ে আছে তিতলি। ফারাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গায়ে ওড়না নেই, তার উপরে একটা গেঞ্জি পরা, মাথায় ঘন কালো কেশরাশিগুলো খোপা করে বাঁধা। গালের দুপাশে বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়েছে ছোট বড় কিছু চুল। পুরো পিচ্ছি মেয়ে লাগছে তার বউকে। আশ্চর্য, মেয়েটার এহেন রূপ তার মনে বড্ড মনে ধরল। কেমন গভীর দৃষ্টি তাকিয়ে থাকে। বিড়বিড় করে আওড়ালো, এই পিচ্ছি বউ কবে বড় হবে? ভাবছিল রুমে এসে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দেবে। তবে এই মুহূর্তে তার রাগী চেহারার পরিবর্তন দেখালো। তৎক্ষণাৎ দুই কদম এগিয়ে এসে একদম তিতলির সম্মুখে এসে দাঁড়ালো। তিতলি কেঁপে উঠল। হাত বাড়িয়ে জোয়ালখানা ধরতে গেলেই তিতলি পেছনে সরে যায়। হাত একটা পেছনে লুকিয়ে রেখেছে, ইঞ্জেকশন দিয়ে সুযোগ বুঝিয়ে কাজ করবে। অভিমানে তার কণ্ঠে আষ্টে পিষ্টে জড়িয়ে, কেন এসেছেন আপনি? আপনাকে আমি আসতে বলেছি? ফারাজের ভ্রুযুগলে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। তিতলির কথাটা গায়ে না মেখে ফের কাছে যেতে চাইলে তিতলি দরজার দিকে ঘুরে গেল। সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে মুখ ঝামটি মেরে বলে বসে, খবরদার ছোবেন নামায়। অলক্ষ্যে ঠোঁট পিষে হাসল ফারাজ। বউকে জ্বালানোর জন্য তার অশান্ত মনটা খুবই অস্থির হয়ে উঠেছে। এমন সুযোগ হাতছাড়া করবার মানুষ কি আর সে? তক্ষুনি তিতলির একদম পিছনে এসে দাঁড়ালো। ফর্সা তুলতুলে ঘাড় উন্মুক্ত, লম্বা করে নিঃশ্বাস ফেলল সেখানে। নারী দেহের ঘায়েল করা স্মেল নাকে এসে ঠেকল। তার ইচ্ছে হলো বাড়াবাড়ি করে অনেক কিছু করে ফেলতে। সেদিনের কামড়ের জায়গাটা এখনও লাল দাগ হয়ে আছে। সেখানে নজর রেখেই হিসিয়ে শুধালো, তাহলে অন্য কাউকে ছুতে হবে মনে হচ্ছে? তিতলি ঘুরে তাকালো। তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে, হিসফিস করছে মুখশ্রী। অন্য মেয়েকে ছুতে হবে তো? এখনও তো এই অচেনা বউকে মেসেজ দিয়ে তার কাছে এসেছে, যদিও মানুষটা সে নিজেই, কিন্তু এটা তার কিশোরী মন মানতে নারাজ। কণ্ঠে রাগ তেজ সব মিশিয়ে বলল, তো যান, আপনার অচেনা বউকে কোলে নিয়ে বসে থাকুন, আমার কি? ফারাজের ভ্রুজোড়া কুঁচকে গেল কৌতুকে। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। তিতলিকে ঘুরিয়ে এনে নিজের মুখোমুখি দাঁড় করালো। দরজার সাথে মিশে গেল তিতলি। ফারাজ দরজার দুই পাশে বলিষ্ঠ দুহাত রেখে সামান্য ঝুঁকে তিতলির মুখের দিকে তাকালো। কিছুই জানে না এমন ভাবভঙ্গিমা ধরে রেখে বলল,
অচেনা বউটা আবার কে? নাম বলো। তিতলি নিশ্চুপ, কিছু বলছে না। মূলত কোনো কথাই খুঁজে পাচ্ছে না এবার। অচেনা বউ তো সে নিজেই। তাহলে কি সত্যিটা বলে দেবে? না, কিছুতেই বলবে না সে। আরও পরীক্ষা করবে। এবারও ফারাজের চোখে চোখ রাখল না। নিচের দিকে তাকিয়ে থেকে নাক টেনে বলল, আপনার অচেনা বউ কে সেটা আমি কিভাবে জানবো? যার সাথে কথা বলার জন্য আমার ফোন ধরেননি তার কাছে যান। জিভের ডগায় গাল ঠেলল ফারাজ। ঘাটটা সামান্য কাত করে দৃষ্টি করল তীক্ষ্ণ। ভ্রু নাচিয়ে শুধালো, কার কাছে যাব? আমার বউকে। ওকে, বউ যেহেতু তুমি বলেছ, তাহলে যাচ্ছি। বলে ফারাজ চলে যাওয়ার অভিনয় করলো। এবার তিতলি রাগে ফেটে পড়ে। হিংস্র বাঘিনীর ন্যায় তক্ষুনি ফারাজের সামনে এসে দাঁড়ালো। পাহাড় সম বলিষ্ঠ পুরুষের সামনে সে বড্ড ছোট। যুবকের প্রশস্ত বুকে মাথা এসে ঠেকেছে তার। নাক মুখ সব ফুলিয়ে ডান হাতে ফারাজের শার্টের কলার টেনে ধরল। কেঁদে দেবে এমন ভাব। এত বড় সাহস তাকে রেখে চলে যাবে? বা হাতে লুকিয়ে রাখা ইঞ্জেকশনটা সোজা ফারাজের বুক বরাবর ধরল। ওদিকে ফারাজ রেগে গেল শার্টের কলার ধরায়। যেখানে সবাই তার কথায় উঠে বসে, এই বেয়াদব বউয়ের কত বড় স্পর্ধা! তার কলার টেনে ধরে আজকে তো সে ছাড়বে না এই বউকে, কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে না। রাগ কন্ট্রোলে আনতে তৎক্ষণাৎ ধারালো নেত্রদয় বন্ধ করে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিল। ফের খুলতেই তার রাগী চোখ দুটো অস্বাভাবিকভাবে শান্ত হয়ে এলো। তিতলি তার বুকে ইঞ্জেকশন ধরে রেখেছে। হাসবে নাকি রাখবে ঠিক বুঝতে পারছে না সে। তার পাতলা ঠোঁটজোড়া কাঁপছে ধমক দেওয়ার জন্য। গলায় ধমক আটকে রেখে শান্তভাবে বলল, কলার থেকে হাত নামাও, আমায় রাগিও না। তিতলি কলার আরও জোরে চেপে ধরল। এবার ফুপিয়ে কেঁদে উঠল সে। কান্নার তোড়ে শরীর কাঁপছে। ইঞ্জেকশন মেরে দেবে এমন ভাব নিয়ে বলল, কার কাছে যাবেন বলছেন? আবার বলেন। কারোর কাছে যাচ্ছি না আমি। তিতলি সে কথা শুনেও শুনল না। ইঞ্জেকশনটা এবার সত্যিই মেরে দেবে, না মারলেই যেন নয়। বুক ফুলিয়ে বলল, মুখের কথা বিশ্বাস হয় না। আমি ছাড়া আপনার মনের সিন্ধুকে আর কয়জন বেরিয়ে আছে দেখি তো। তিতলির কথা শুনে ফারাজের ভ্রুজোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। এই বউকে কি করতে মন চায়? মনের সিন্ধুক? শুনেই তার গম্ভীর মুখে ভীষণ হাসি পেল। সহজা এক ছটকায় তিতলির হাত থেকে ইঞ্জেকশনটা কেড়ে নিল। তিতলি অন্যমনস্ক ছিল বিধায় হাত থেকে কেড়ে নিতে ফারাজের কোনো অসুবিধা হয়নি। ইঞ্জেকশনটা আঙুলে ঘোরাতে বাঁকা হাসির রেল ধরে বললেন, মনের সিন্ধুক আবার কি? মনের সিন্ধুক কাকে বলে? তিতলিও দমে গেল না। এবার ফারাজকে বলল, মাথাটা একটু নিচে নামান, কানে কানে বুঝিয়ে দিচ্ছি। মনের সিন্ধুক মুখে বলো। না, মুখে বলা যায় না। ফারাজ ভ্রু গুছালো। বউ যেহেতু বলেছে, দেখি কি বুঝিয়ে দেয়। মনের সিন্ধুকে আসলেই সে আছে, কে আছে সেটা সে পরে প্র্যাকটিক্যালি বোঝাবে। এখন মাথা নামিয়ে ঝুঁকে এলো তিতলির দিকে। তিতলি পা উঁচু করলো অনেকটা। কানের কাছে মুখ নিয়ে যাবে এমন ভাবভঙ্গিমা ধরে রেখেই আচমকা ফারাজের পুরুষালী নাকে কামড় বসিয়ে দিল। বড্ড জোরে কামড় দিয়েছে সে। নাকের দুপাশে তার ছোট ছোট ইঁদুরের দাঁতের দাগ বসেছে।